আর পেরে উঠছি না চৌধুরী, পারছি না রে ভাই, একেবারে নাভিশ্বাস অবস্থা। আচ্ছা এখন কি করি বলো তো? কেন কেন নাভিশ্বাস উঠছে কেন? আবার জিজ্ঞেস করছো কেন? বলে তুমি কি আজকাল চোখ কান বন্ধ করে রাখো? হ্যাঁ, বাজারের কি অবস্থা দেখছো না? দেখছি রে ভাই, খুব ভালো করেই দেখছি। ভোগ্য পণ্যের দাম ক্রমে ক্রমেই বেড়ে চলেছে। ক্রমে ক্রমে বলছো কি হে? এই ভোগ্য পণ্য আমাদেরকে ভুগিয়ে ছাড়বে। চাল, ডাল, তেল, নুন, কোনো একটা জিনিসে হাত দেওয়া যায় না। আচ্ছা হাবিব, হ্যাঁ, তুমি যখনই আসো এই একই জিনিস নিয়ে মাতুম শুরু করে দাও কেন বলো? আরে ভাই, যত দিন যায় জিনিসপত্র দাম বাড়তে থাকে। যেটা একবার বাড়ে আর সেটা কমে না, দিনে দিনেই বাড়ে। হ্যাঁ, এটাই সনাতন সত্য। তাহলে আমাদের কি হবে? উই দ্য পেনশন হোল্ডার, হ্যাঁ, আমাদের পেনশনের টাকা কি দিনে দিনে বাড়ে? আর সামান্য কিছুটা বেড়েছে বই কি। ছাই বেড়েছে, কচু বেড়েছে। আরে যেটুকু বেড়েছে সেটা মহাসমুদ্রে এক বিন্দু জল, একটা নিদারুণ পরিহাস। তোমার একটা মাত্র মেয়ে, সে আবার একটা ভালো চাকরি করে। আরে না না, এমন কি ভালো চাকরি করে? না, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, জাস্ট লুক এট মি, মানে লুক দিস আশরাফুল মখলুকা। হ্যাঁ, সহায় সম্পত্তির দিক থেকে আল্লাহ তাআলা আমাকে আগেই মেরে রেখেছে। এক খন্ড জমি পর্যন্ত নেই, না শহরে না গ্রামে। তবে হ্যাঁ, থাকার মধ্যে আছে তিনটে অপগণ্ড ছেলে। সারাদিন মাস্তানি করে ঘুরে বেড়ায়, আর রাত হলে বাপের হোটেলে শুতে আসে, বেড উইথ ব্রেকফাস্ট। না 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 মিসেস রহমান, বিশ্বাস করেন আসলে আমি সম্পর্কে অনেস্টলি পারবো না। না না না, ওই যে আসলে আমার ওই অর্গানাইজেশনের কথা বলেছিলাম না, ওইটার মিটিং আছে। হ্যাঁ আসলেই পারবো না। একটু ধরুন তো মিসেস রহমান, হ্যাঁ একটু ধরুন প্লিজ। ভাবি কেমন আছেন হাবিব ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই চলে যাচ্ছে, একটু ব্যস্ত। চা খেয়েছেন? হ্যাঁ, এইমাত্র খেলাম। ও ঠিক আছে, তাহলে বন্ধুর সঙ্গে বসে জমিয়ে গল্প করেন। বসেন বসেন। জি, জি। সরি মিসেস রহমান। হ্যাঁ আসুন। এই আরেক যন্ত্রণা চৌধুরী, যখনই কারোর সাথে দেখা হয় তখনই প্রশ্ন করে কেমন আছে, আর তখনই দ্বন্দ্ব বিকশিত করে বলতে হয় জি ভালো আছে। এই ডাহা মিথ্যা কথা বলে বলে পাপের বোঝা বাড়াচ্ছে, অথচ প্রকৃত অবস্থা কাউকে বলাও যাবে না, আর বললে কেউ শুনবেও না, বিশ্বাসও করবে না। সেদিন কি হয়েছে জানো? এক ভদ্রলোকের সঙ্গে দেখা, তিনি সেই একই প্রশ্ন করলেন। তা আমি বললাম, জি আমি উত্তর দিতে পারি, আপনার শোনার সময় আছে তো? বলার সাথে সাথে সে ভদ্রলোক টুক করে কেটে পড়ল। আজ ফিরতে তো দেরি হলো কেন? আচ্ছা সালেহা, রোজ রোজ ভাঙা রেকর্ডের মতো একই যন্ত্রণাদায়ক প্রশ্ন কেন করো বলতো? আমি তো পাগল হয়ে যাবো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে তুমি খ্যাক খ্যাক করো তো কেন? এটা কোন ধরনের স্বভাব? সোজা প্রশ্ন করছে, সোজা উত্তর দেবে। দেখো, তোমাকে আমি 1000বার বলেছি, লক্ষবার বলেছি যে আমি সরকারি চাকরি করি না। দেয়ার ইজ নো ফিক্সড টাইম। আই এম রানিং এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এখানে প্রতি মুহূর্তে ক্রাইসিস, প্রতি মুহূর্তে ঝামেলা। এখানে সবসময় তোমার প্রোডাকশন ব্রেকডাউন, তারপর শিপমেন্ট প্রোগ্রেস। হয়েছে হয়েছে, তোমার এই ঝামেলার ফিরিস্তি প্রত্যেকদিন শুনতে শুনতে আমার কান পচে গেল। শোনো, শোয়েব ফোন করেছিল, ও নাকি রবিবার ঢাকায় আসছে। শোয়েব ঢাকায় আসছে? আশ্চর্য, 4 দিন আগে তো আমার সাথে টেলিফোনে কথা হলো। কই ঢাকায় আসার কথা তো বলেনি। কি জন্য ফোন করেছে? বললো যে কি ডাক্তারি না কি যেন করবে। আরে ডাক্তারি না, ডক্টরেট করছে। ওই হলো একই কথা, ওই থাইসিস না কি করতে হবে। থাইসিস না, থিসিস। আরে বাবা একই কথা, বলছিল যে ঢাকায় কি কাগজপত্র জোগাড় করতে হবে, তাই। বাহ,
ভালো ভালো, খুব ভালো। বাপ বেটা দুজনে মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। বাবা তো প্রশান্ত মহাসাগরে হাওয়া খাচ্ছে, আর ছেলে রিসার্চের নাম করে এদিকে ঘুরে বেড়াচ্ছে। আর আমি বেটা কলুর বলদের মতো তাদের কাজ কাম সারতে সারতে হাড় মাংস সব এক করে ফেলছি। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। শোয়েব বলছিল কি, ও তো ঢাকায় বেশি দিন থাকবে না, বড় জোর 2 সপ্তাহ কি 3 সপ্তাহ। তো আমি বলছিলাম যে একটু নাজিয়াপাকে খবর দিলে হতো না? কি আশ্চর্য, শোয়েবের রিসার্চের সাথে নাজিয়াপার কি সম্পর্ক? না সেজন্য না, মানে নাজিয়াপা বলছিলেন যে ওনার কাছে 2-1টা ভালো মেয়ে আছে, এদের মধ্যে থেকে। খবরদার, একদম খবরদার করে দিচ্ছি, শোয়েবের বিয়ের ব্যাপারে তোমরা একেবারে নাক গলাবে না। তুমিও না, নাজিয়াপাও না। কেন? আপনার জিজ্ঞেস করছে কেন? আরে এতবার ছ্যাক খেয়ে তোমাদের কোনো আক্কেল হলো না? ওই ছোকরা হচ্ছে একটা মহা উন্নাসিক, বুঝে নিজেকে কিভাবে সে আল্লাহ জানে। ওর ধারণা বাংলাদেশের সমস্ত অবিবাহিত সুন্দরীরা তার জন্য হাপিত্তেশ করে বসে আছে। আর 3 বছরে 30টা মেয়ে দেখলে তোর একটা পছন্দ হলো না হতবাগা? না না, এবার এরকম করবে না। ও আমাকে বলেছে যে চাচি আপনারা যে মেয়ে দেখবেন আমি একেবারে চোখ বন্ধ করেই। গলে গেলে অমনি একবারে গলে ক্ষীর হয়ে গেলে। ওর একটা কথা বিশ্বাস করবে না, কত রকমের বায়নাক্কা। কারো চোখ ছোট তো নাক বড়, তার নাক ছোট তো ঠোঁট মোটা, আরে কারো চেহারা ভালো তো ফিগার খারাপ। ওর মতো খুঁতখুঁতে ছেলে আমার জীবনে আমি দেখিনি। ওর সামনে বিশ্ব সুন্দরী গেলে খাড়া করে দাও, দেখবে ফটাফট পা একটা খুদ বের করবে। হ্যাঁ হ্যাঁ আপা, ঠিক আছে, আমি একটু যে কমিটির মেম্বারদের সঙ্গে একটু আলাপ করে নিই, তারপর আপনাকে জানাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, কোনো সমস্যা নেই। রাখলাম। একটা কথা বলি আমি না, হ্যাঁ বলো। ওই কাক ডাকা ভোর থেকে শুরু করে নিঝুম রাত পর্যন্ত ওই যন্ত্রণাদায়ক যন্ত্রটা কানে লাগিয়ে লাগাতার গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো, তোমার কি একটু ক্লান্তি লাগে না? বুঝেছি, তোমার যন্ত্রণার কারণটা আমি বুঝতে পেরেছি। তবে তোমার অবগতির জন্য বলছি, সারা মাসে এই মোবাইল চার্জ বাবদ যে বিলটা আসে সেটা বেয়ার মিনিমাম। বেয়ার মিনিমাম? বলো কি, নন স্টপ কথা বলে যাচ্ছ? হ্যাঁ বলছি তো, পিক আওয়ারে তো বলছি না, যখন কল রেট কম থাকে তখন বলছি। আর পিক আওয়ারে যে ফোনটা শোনো না, সেটা তো ইনকামিং, আর ইনকামিং কলস আর ফ্রি। ইনকামিং কল ফ্রি, কিন্তু আল্লাহর দেওয়া ভোকাল কর তো ফ্রি না। সারাদিন ফজুল বকর বকর করলে ওটা তো বিকল হয়ে যাবে, আর ওই যন্ত্র তো সহজে রিচার্জ করা যায় না। আরে আমি নামি জাস্ট 1 মিনিট। হ্যাঁ ওকে। ওই আরে যতক্ষণ বাড়িতে মোবাইল নিয়ে, এটা তো বাড়ি না, একটা টেলিফোন ইচ্ছে। বা আম্মা, ওই সুমনা নিচে দাঁড়িয়ে আছে, আমি গেলাম। আজকে একটু তাড়াতাড়ি ফিরিস। এই ছুটির দিনেও কেন এসব কথা বলো? কেন ফিরবো? ওই যে মিসেস হাসান আসবেন, ওনার সঙ্গে একজন ভদ্রমহিলা আসবে, তোকে দেখবে। আমার অনেক কাজ আছে, আমার আসতে রাত হবে। একটু দাও। হ্যালো, কে? শাহিদা? শাহিদা, 1 মিনিট ধরো তো ভাইয়া। হ্যাঁ 1 মিনিট ধরো। ভদ্রমহিলা এত দূর থেকে আসবেন, একটু আসিস বাবা। আমি পারবো না। তুমি একটা কাজ করো, আমার একটা মূর্তি বানিয়ে ভালো কাপড় চোপড় পরিয়ে বসে রাখো, তারপর সবাই শেষে দেখে যাক। আমি গেলাম। শুনলে তোমার মেয়ের চ্যাটাং চ্যাটাং কথা? আগে ফোনটা অ্যাটেন্ড করো। তোমার ইনকামিং হলে ভদ্রমহিলা আউট গোয়িং, ব্যাচারি বিল বাড়িও না। থ্যাংক ইউ। সরি শাহিদা, হ্যাঁ যেটা বলছিলাম, কি কপাল নিয়ে না জন্মেছিস, লাইফটা খুব এনজয় করছিস না? ম্যাডামকে তো ফোন করলে পাওয়াই যায় না, সারাক্ষণ বিদেশে। আজকে লন্ডন, কালকে সিঙ্গাপুর, তো পরশু হুনুলুলু। বিদেশ তোর কাছে একদম ডাল ভাত না রে। আচ্ছা একটা কথা বলতো, কি তোর স্বামীর আসল প্রফেশনটা কি? স্মাগলার বা ড্রাগস ডিলার না তো? এই যে এত ঘন ঘন বিদেশ যাস, পয়সা আসে করতে গিয়ে। হিংসা করিস না, বুঝলে? হিংসা করিস না, হিংসা করা ভালো না। হিংসা না করে তুই একটা কাজের মতো কাজ কর। সেটা কি? একটা হৃষ্টপুষ্ট মালদা পাখি দেখে বিয়ে করতাম। তোর জন্য তো কঠিন কিছু না, তুই তো সুন্দরী, অনেক স্মার্ট। আমি সুন্দরী? ইয়ার কি মারিস? শোন, বিনয় করিস না, বুঝলি? বিনয় করিস না। তোর মতো সুন্দরী দেশে আছে আরেকটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন বল, এই
সুন্দরী, স্মার্ট, আমাকে কি করতে হবে? তোকে তোর সাথে একটা ম্যাচিং করে সুদর্শন পাত্র খুঁজতে হবে। পাত্র মাস্ট বি ভেরি ভেরি রিচ, পত্নী অনুগত এবং সদা হাস্য, এবং সদা উড্ডীয়মান। না না, সদার দরকার নেই, বছরে 3টা ফরেন ট্রিপ হলেই ঠিক আছে। বুঝতে পেরেছিস? কেন শুধু শুধু মিথ্যা স্বপ্ন দেখাচ্ছিস বল? আমি এরকম পাত্র কোথায় পাবো? আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওইরকম ঘরেই যাবো। আই, পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়েছিস? কাকে পেয়েছিস? তোর জন্য একটা অতি সুপাত্র পেয়ে গেছি। সে হচ্ছে আমার স্বামীর বন্ধু। ও পড়াশোনায় খুব ভালো, ব্রিলিয়ান্ট, সুদর্শন, স্মার্ট, টল, কিন্তু একটা সমস্যা। এই সেরেছে, আবার কি সমস্যা? ও তো বিদেশে, 2 বছর হলো কোনো যোগাযোগও নাই। এর মধ্যে যদি বিয়েটা সেরে ফেলে? তুইও যেমন, এইরকম ব্রিলিয়ান্ট পাত্র কি এতদিন বসে থাকে? দেখ, এতদিনে কোনো সৌভাগ্যবতী তার গলায় ঝুলে পড়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, ভালো করে বুঝিনি ব্যাপারটা। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির 100% মালিক হচ্ছেন তোমার একমাত্র বড় ভাই আনোয়ার পারভেজ, রাইট? রাইট। এবং তিনি আজ বহুদিন যাবৎ সপরিবারে আমেরিকাতে আছেন এবং সেখান থেকে তিনি রিমোট কন্ট্রোলের সাহায্যে তোমাদের নিয়ন্ত্রণ করছেন, রাইট? রং। রং? হ্যাঁ, রং। কারণ এই ইন্ডাস্ট্রি চালাবার জন্য প্রয়োজনীয় সব রকম ক্ষমতা এবং কর্তৃত্ব আমার উপর ন্যস্ত করা আছে। শুধুমাত্র মেজর পলিসি ডিসিশনের ব্যাপারটা তার কাছ থেকে অনুমতি নিতে হয়। তাহলে তিনি দেশে আসবেন না কেন? স্বাস্থ্যগত কারণে। তিনি বেশ কয়েকটা রোগে ভুগছেন এবং তার ধারণা এদেশে এসে সেই সব রোগের প্রপার ট্রিটমেন্ট হবে না। দেখো, well, this is none of my business. তবু তোমাকে একটা কথা বলি। বল। আমি আজ বহুদিন যাবত তোমাকে দেখে আসছি এই ইন্ডাস্ট্রির জন্য তুমি কি ধরনের পরিশ্রমটা করছো এবং তোমার একক প্রচেষ্টায় আজকে তোমাদের অনেক বিদেশি বায়ার, অথচ তোমার কোনো শেয়ার থাকবে না। দেখো সাদেক, আসলে আমার কোনো লোভ লালসা নেই, আর যেহেতু আমার কোনো নিজের ছেলে মেয়েও নেই, সে কারণে ভবিষ্যৎ নিয়ে বড় কোনো চিন্তা আমি করি না। বাট অ্যাজ এমডি অফ দিস কোম্পানি আই ড্র এ ফেবুলাস স্যালারি, তারপরে রয়েছে নানান রকম ফ্রিজ বেনিফিট। রাজার হালে আছি হে, বাড়ি, গাড়ি, সোশ্যাল সার্ভিসেস, বাবুর্চি, দারোয়ান, বেয়ারা, সব ফ্রি। আসতে পারি স্যার? এসো এসো। ফাইলটা পেয়েছ? জি স্যার। গুড, ভেরি গুড। আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। মেয়েটি কে হে? ও, আমার সেক্রেটারি, মাস 6 হলে জয়েন করেছে। সাদেক। হ্যাঁ বলো। তোমার একটু সংযত হয়ে মন্তব্য করা উচিত, বুঝলে? হ্যাঁ, ইউ আর ম্যারিড, ইউ হ্যাভ ওয়াইফ অ্যান্ড 2 কিডস। কি আশ্চর্য, আমি একটি মেয়ের সৌন্দর্যের প্রশংসা করছিলাম, এর মধ্যে সেটা তুমি পারো না। বিবাহিত হয়ে একটা হাঁটুর সমান বয়সী মেয়ে সম্পর্কে মন্তব্য করাটা তোমার জন্য অনৈতিক। আচ্ছা, এটা তোমার কি ধরনের যুক্তি হলো বলো তো? হোয়াট টাইপ অফ লজিক ইজ দিস? বিবাহিত হয়েছে বলে কি আল্লাহর দেয়া পঞ্চম ইন্দ্রিয় একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে? আচ্ছা, আমি ডায়েট কন্ট্রোল করি বলে রেস্টুরেন্টে গিয়ে কি আমি ওই মেনু কার্ডটা দেখতে পারবো না? কি গরম তাই না পড়েছে।
হিট স্ট্রোকের অবস্থা। এমডি স্যারকে বিব্রত করবেন, তারপর পরে গালিটা খেতে হবে আমাকে। চাকরি খালি নেই, আপনি ঠিক বলছেন তো? আপনার কি মনে হয় আমি আপনার সাথে রসিকতা করছি? দেখুন ম্যাডাম, এটা কিন্তু ঠিক নয়। চারপাশে তাকিয়ে দেখুন, দেশে আজ সর্বগ্রাসী বেকারত্ব। দেশের হাজার হাজার বেকার মানুষ দিশেহারা। আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান। দেখুন, আমি অনেক ব্যস্ত, কাজে প্রকারান্তরে আপনি আমাকে চলে যেতে বলছেন? প্রকারান্তরে না, একবারে সরাসরি চলে যেতে বলছি। এমডি স্যারের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, নো ভিজিটার্স। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার টেলিফোন নাম্বারটা লিখে দিন। এমডি স্যার বললে পর আপনার সাথে যোগাযোগ করা হবে, ঠিক আছে? প্লিজ। আরো কিছু বলবেন? জি ম্যাডাম। জি বলুন। দেখুন ম্যাডাম, আমি অনেক দূর থেকে এসেছি, সারা জার্নি করে এসেছি, অনেক ক্লান্ত। কাইন্ডলি যদি এক কাপ কফি খাওয়াতেন। আপনাকে কফি খাওয়াতে হবে? জি, একদম ব্ল্যাক, নো ক্রিম নো সুগার। ব্ল্যাক কফি? কফি না থাকলে চা হলেও চলবে। ইন দ্যাট কেস 1 চামচ চিনি। একটা কথা বলেন তো, আপনার মাথায় কি গন্ডগোল আছে নাকি? এরকম উল্টাপাল্টা বিহেভ করছেন কেন? সানিয়া, জি স্যার। ওই ম্যাক্সওয়েল কোম্পানির ফাইলটা এমডি স্যার চাচ্ছেন, তোমার কাছে না? জি স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কবে এলেন স্যার? এই তো আজকে সকালের ফ্লাইটে। ভালো আছেন খালেদ সাহেব? স্যার ভালো স্যার। তো এখানে বসে কেন? এমডি স্যার তো অফিসে আছেন। হ্যাঁ, আমি তো ওনার কাছে যেতে চেয়েছিলাম, উনি নাকি ভয়ানক ব্যস্ত। এটা কি বলছেন স্যার? আপনাদের কোম্পানি, আপনি রিসেপশনে বসে থাকবেন? আসলে আমি বুঝতে পেরেছি, সানিয়া আপনাকে চিনতে পারেনি। ওরও দোষ নেই, ও নতুন জয়েন করেছে। স্যার আপনি আমার সাথে আসুন প্লিজ, আমি নিয়ে যাচ্ছি। ইউ হ্যাভ ডান এ ব্লান্ডার। মালিকের ছেলেকে বাইরে বসিয়ে রেখেছ, মহা সর্বনাশ। উনি মালিকের ছেলে? জি, এবং একমাত্র ছেলে, নাম শোয়েব আনোয়ার। কিছুদিন পর এই ইন্ডাস্ট্রির মালিক হবেন, সোল ওনার। ও মাই গড। ও মাই গড মানে কি? দুর্ব্যবহার করেছো নাকি? না, না স্যার, দুর্ব্যবহার মানে কেন করব? আমি শুধু ওনাকে বলেছি যে ওই এমডি স্যার ব্যস্ত আছেন এখন, মানে একদম দেখা করতে পারবে না। বেজে গেছে তোমার, 12টা বেজে গেছে। উনি এটা কোনো মতেই সহজভাবে নেবেন না। ইয়ে আসছে, তুমি সামনে। গড ব্লেস। না 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 নাসি, নিজে থেকে এখন কিছু করতে যেও না। দিস ইজ নট দ্য রাইট মোমেন্ট। আগে পার্টির সাথে কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো। ও শিট, এগেইন নেটওয়ার্ক প্রবলেম। ম্যাডাম, ক্যান আই ইউজ ইউর ল্যান্ডফোন? জি অবশ্যই। জাস্ট ফর 1 মিনিট প্লিজ। স্যার আপনি নাম্বারটা বলেন। আমি প্লিজ লেট মি হ্যান্ডেল ইট। আগে 9 ডায়াল করতে হবে, তাই না? হ্যালো নাসিব, সরি লাইনটা কেটে গেল। আচ্ছা, তুমি সরাসরি শেরাটনে চলে আসো, ওখানে আমরা লাঞ্চ করতে করতে কথা বলবো। ওকে, নো প্রবলেম। ওকে, সি ইউ, বাই। থ্যাংকস। থ্যাঙ্কস কেন স্যার? আপনার ল্যান্ড ফোনটা ব্যবহার করতে দেওয়ার জন্য আমার কয়েকটা টাকা বাঁচিয়ে দিলেন। আমি আসলে স্যার অত্যন্ত
দুঃখিত এবং লজ্জিত। কেন বলুন তো? মানে আপনার সাথে অশোভন ব্যবহার করার জন্য একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, তাই আমি আপনি দেরি করে ফেললেন। জি স্যার। হ্যাঁ, কারণ আপনার এমডি স্যারের কাছে আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং বলেছি আমার লাইফে আমি কোনোদিন এরকম ভাবে নিগৃহীত এবং অপমানিত হইনি। স্যার কমপ্লেন? বারে আমি এরকম ভাবে অপমানিত হলাম আর আমি চুপ করে বসে থাকবো? আমার জায়গায় আপনি হলে থাকতেন বলুন? আপনার এমডি স্যার কিন্তু প্রচন্ড রেগে আছেন। হি উইল টেক সিভিয়ার অ্যাকশন। আপনি চিন্তা করবেন না, এখনো রিকনসিডারেশনের স্কোপটা আছে। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। আজ তাহলে চলি, বাই। হ্যালো। জি স্যার। জি স্যার, আমি আসছি স্যার। কালকে আমি অফিসে আসবো না। যদি জরুরি কিছু থাকে তুমি আমাকে টেলিফোনে জানিয়ে দিও। আসবেন না কেন স্যার? সকাল থেকে আমার বুকটা একটু ব্যথা করছে, মনে হচ্ছে গ্যাস, বাট ইউ ক্যান নেভার বি শিওর অ্যাবাউট দ্যাট। কালকে একটু হাসপাতালে যাবো চেক আপ করাতে। স্যার একটু আগে যিনি এসেছিলেন। এসেছিলেন? ওই যে স্যার পাঞ্জাবি পায়জামা পরা ভদ্রলোক, কিছুক্ষণ আগে আপনার রুম থেকে বের হয়ে গেলেন। ও শোয়েব, তুমি শোয়েবের কথা বলছো? ও হচ্ছে আমার ভাইপো। ওরাই তো হচ্ছে ইন্ডাস্ট্রির মালিক। ওরা এমপ্লয়ার, আমি এমপ্লয়ি। রিসার্চ পেপারের জন্য ঢাকায় এসছে। কেন ওর কথা বলছো কেন? উনি কি আমার সম্পর্কে আপনাকে কিছু বলেছে স্যার? ঠিক বুঝলাম না, তোমার সম্পর্কে ও আমাকে কি বলবে? ইয়ে মানে স্যার, কিছুক্ষণ আগে একটা অপ্রীতিকর ঘটনা। অপ্রীতিকর ঘটনা? হোয়াট ডু মিন? স্যার উনি ডিরেক্ট আপনার রুমে আসতে চাচ্ছিলেন, আমি তো ওনাকে চিনি না তাই মানা করেছিলাম। খুব ভালো করেছো, বেশ করেছো, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তো মাইন্ড করে কি আছে? না স্যার, উনি আসলে মাইন্ড করেছেন, কারণ যাবার আগে আমাকে বলে গেলেন উনি নাকি আপনার কাছে আমার নামে নালিশ করেছেন। বলেছে নাকি? আরে মিথ্যে কথা, সব মিথ্যা কথা। ও হচ্ছে মহা ধাপ্পাবাজ, কথা বানিয়ে বানিয়ে বলায় ওস্তাদ। ও তোমাকে শুধু শুধু ভয় দেখিয়েছে। আরে শোনো, ছেলেটা একটু পাগলাটে ধরনের, বাট হি ইজ এ গুড সোল। জ্ঞানও তো কারো কখনো ক্ষতি করবে না। কিছু শুনেছো? কি শুনবো স্যার? আস্তে আস্তে। সিচুয়েশন ভেরি ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াস। কেন স্যার? এই ওপেন প্লেসে বলা যাবে না, তুমি আমার রুমে আসো।
ইউ আর ইন ট্রাভেল, বিগ ট্রাভেল। কেন স্যার, আমি আবার কি করলাম? Mr. Shoaib, from today he will be joining as our new MD. মানে স্যার ওই যে সেদিন Yes, যে অনেক রিকোয়েস্ট করার পরেও তুমি এমডি রুমে ঢুকতে দাওনি, দ্যাট সেম পারসন। তাহলে স্যার আমাদের এমডি স্যার মানে জাফর স্যার হার্টে ব্লকেজ ধরা পড়েছে, কাল রাতে সিঙ্গাপুর চলে গেছেন। যাওয়ার আগে শোয়েবকে নতুন এমডি হিসাবে দায়িত্ব দিয়ে গেছেন। বিগ ডিজাস্টার, স্পেশালি ফর ইউ। আমার জন্য? ইয়েস, তোমার জন্য। তুমি ওকে ছিল না তো, বাইরে বাইরে খুবই ইনোসেন্ট, বাট হি ইজ এ ভেরি ভিন্ডিকটিভ পারসন। কি ব্যাপার, তুমি হুট করে ঢুকে পড়লে? সরি স্যার, নতুন এমডি সাহেব ম্যাডামকে জরুরি সালাম দিয়েছেন। আমাকে? জি ম্যাডাম, উনি নিজে এসেছিলেন আপনার টেবিলে, শেষে না পেয়ে আমাকে পাঠালেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি ম্যাডাম। বুঝতে পেরেছ, জয়েন করতে না করতেই স্টার্টেড ওয়াচিং ইউ। আমি যাই স্যার, দেখি উনি কি বলেন। তবে আমিও বলে দিচ্ছি, উনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন আমি সোজা চাকরি ছেড়ে দেবো। স্যার আসতে পারি? আসবেন না মানে 100 বার আসবেন, আসুন। আমি নিজেই গিয়েছিলাম আপনার সাথে কথা বলবার জন্য। আপনাকে সিটে না পেয়ে পিয়ন দিয়ে খবর পাঠালাম। রাগ করেনি তো? না স্যার, রাগ করবো কেন? গুড গুড, ভেরি গুড। আপনাদের রেগুলার এমডি সাহেব সিঙ্গাপুরে গেছেন ট্রিটমেন্টের জন্য। আই হোপ খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। হাসান, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে ফোন দিচ্ছি। ওকে ওকে। এমডি সাহেব না আসা পর্যন্ত ওনার রুটিন কাজগুলো আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ, ঘাবড়াবেন, ইটস জাস্ট এ স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। 10-12 দিন আমাকে একটু সহ্য করতেই হবে, কেমন? এইসব কি বলছেন স্যার? এখানে তো ঘাবড়াবার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। গুড, ভেরি গুড। আপনার কথা আমি বেশ ভরসা পাচ্ছি। লিসেন, আজ 11টার সময় ডিপার্টমেন্টের হেডদের সাথে আমি মিটিং এ বসবো কনফারেন্স রুমে। আপনি কাইন্ডলি সবাইকে একটু ইনফর্ম করবেন। জি স্যার, আমি এক্ষুনি সবাইকে জানাচ্ছি। থ্যাংক ইউ। কিছু বলবেন? না মানে স্যার, ওই পরশুদিনের ঘটনার জন্য আমি সত্যি। ও নো, নট অ্যাগেন। এটা নিয়ে তো স্যার, আসলে সেদিন আপনাকে দেখে আমি বুঝতেই পারিনি যে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, আপনার ইঙ্গিতটা আমি ধরে ফেলেছি। আমার এই চেহারাটাই প্রবলেম তো। আসলে এই চেহারাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই আনইমপ্রেসিভ চেহারার জন্য আমি কোথাও পাত্তা পাই না। অ্যাকচুয়ালি এটা আসলে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিন্তু আমার কিছুই করার নেই। না স্যার, বাকি জীবনটা আমার এটা নিয়ে থাকতে হবে। এটা কিন্তু আপনি একটু বাড়িয়ে। ঠিক আছে ঠিক আছে, ফরগেট দ্য হোল এপিসোড। আপনিও ভুলে যান, আমিও ভুলে যাই। কাইন্ডলি এবার একটু আমার জন্য ফেভার করুন। কি স্যার? একজন পিয়নকে দিয়ে আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিন। আই নিড দ্যাট ভেরি ব্যাডলি। ব্ল্যাক কফি উইথ নো সুগার। No, no, no. Not this time. I need coffee with cream and sugar. ওটাই আমার ফেভারিট। শোনো সেলিম, ও তো মিষ্টি মিষ্টি কথা বলবেই, কিন্তু তোমার কিছুতেই কন্ট্রোল লুজ করা চলবে না।
আমি তোমাকে বারবার করে বলছি, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস ম্যান, ভেরি ভেরি ডেঞ্জারাস। কি না স্যার, না মানে কি? মানে স্যার, মানে আমার কিন্তু একবারও শোয়েব স্যারকে ডেঞ্জারাস মনে হয়নি। উনি তো স্যার বেশ নম্র, ভদ্র, মার্জিত, বিনয়ী। তারপর স্যার সবসময় ওনার হাসি হাসি ভাব। ওইটাই তো ওর অস্ত্র, মারণাস্ত্র। মেয়েদেরকে সুন্দর সুন্দর কথা বলে পটিয়ে ফেলে, মেয়েরা হয়ে যায় মুগ্ধ, একেবারে মন্ত্রমুগ্ধ। বসো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ও কি তোমাকে কোনো প্রস্তাব দিয়েছে? কিসের প্রস্তাব স্যার? এই লাঞ্চ, ডিনার বা লং ড্রাইভ এরকম কিছু? না স্যার, অফিসের কথা ছাড়া তো অন্য কোনো কথা বলেন নাই। এই যে সুতা ছাড়ছে, আস্তে আস্তে সুতা ছাড়ছে, তারপর সময় বুঝে ক্যাচান। পেপারগুলো সাইন করে দিলাম, হাসান সাহেবকে বলবেন আজই যাতে ওগুলো পাঠিয়ে দেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। শুনুন, বসুন। আপনি কি লাঞ্চ সাথে করে নিয়েছেন? কেন স্যার? না মানে হঠাৎ মাথায় আসলো, মাসে ঠিক এই দিনে আমেরিকায় সব অফিসে সেক্রেটারিজ ডে পালিত হয়। সেক্রেটারিজ ডে? হ্যাঁ, সেক্রেটারিজ ডে। এদিন অফিসের বসরা তাদের পার্সোনাল সেক্রেটারিদের লাঞ্চ ইনভাইট করেন। তাই বলছিলাম চলুন না আমরা বাইরে কোথাও গিয়ে একটু ডাল ভাত খেয়ে আসি। স্যার, বাইরে লাঞ্চ করতে যাব শুধু আমি আর আপনি? হ্যাঁ, সেক্রেটারিজ ডে শুধু সেক্রেটারিদের জন্য, সেই জন্য তো অফিসে সবাইকে তো ইনভাইট করা যায় না। কিন্তু স্যার সেটা ঠিক হবে না স্যার। কেন, অসুবিধা কোথায়? স্যার, এটা তো আর আমেরিকা না, ওই দেশে যেটা চলে এই দেশে সেটা সম্ভব না। আমি যদি আপনার সাথে অফিসের বাইরে কোথাও লাঞ্চ করতে যাই তাহলে এটা নিয়ে সারা অফিসে হইচই পড়ে যাবে, তারপর নানা রকম রং চড়িয়ে অনেক কথাবার্তা। স্যার বুঝতে তো পারছি, সেটা স্যার আমার জন্য ভালো হবে না, আর আপনার জন্য তো বটেই। আপনি যদি তাই মনে করেন তাহলে থাক, আমার অবশ্য লাঞ্চ লজ একটু কম। তবে আপনাকে আমি বিব্রত করতে চাই না, একটা কাজ করলে কেমন হয়? কি স্যার? বাইরে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে আমরা খাবার নিয়ে আসি, আমরা দুজন এখানে বসে। না স্যার, আমার মনে হয় সেটাও ঠিক হবে না। কেন? স্যার, রিয়াকশন একই রকম হবে। অফিসের এই ক্ষুধার্ত মানুষগুলোর মাঝখানে আমি যদি আপনার সাথে এখানে বসে লাঞ্চ করি, মানে স্বয়ং বসের সাথে লাঞ্চ করি, তাহলে তো তো মহা জ্বালা দেখছি। লোকলজ্জার ভয়ে তো কিছু করা যাবে না। আচ্ছা তাহলে আরেকটা কাজ করা যাক। কি স্যার? পিয়নকে বলি 2 কাপ কফি এখানে পাঠিয়ে দিতে, তাহলে বস হিসেবে আমার দায়িত্বটা পালন করা হবে, আর লাজ লজ্জার হাত থেকে আপনিও বাঁচবেন। না, তোর সাথে আমি কথা বলবো না। এতদিন পর তোর খালাকে মনে পড়লো। কি করব খালা বলো, আমি এসেই তো একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে চাচা অসুস্থ হয়ে গেলেন, সিঙ্গাপুরে চলে গেলেন। এত বড় গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আমাকে সামলাতে হচ্ছে। সকাল 8টায় প্রতিদিন বাসা থেকে বের হয়ে সে মাঝরাতে বাড়িতে ফিরি। ও, তো
জাফর এখন আছে কেমন? এখন চাচা ভালো আছেন, চেক আপ করেছেন, ডাক্তার বলেছেন যে অপারেশনটা লাগছে না, 2টো টেস্ট বাকি আছে, ওটা করে তাই এই সপ্তাহের মধ্যে চলে আসবে। যাক, শুকুর আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগছে। না 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 খালা খালা না না, দেশের মিষ্টি কোথায় পাবে ওখানে, নে। থাকবি কদিন এবার? পড়াশোনার কাজে এসেছিলাম, সেটা তো শেষ, এখন চাচা আসলেই আমি চলে যাব। আচ্ছা, তুই বিয়ে থা করবি না, নাকি দামড়া সারের মতন এখানে ওখানে টোটো করে ঘুরে বেড়াবি? বিয়ে তো করার ইচ্ছে ছিল খালা, কিন্তু কি করবো বলো, মনের মতো কাউকে তো খুঁজে পেলাম না। আর তোমরাও তো আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারলে না। দেখ, ফাজলামি করার জায়গা পাশা না, তোর গালে না ঠাস করে একটা চড় লাগানো দরকার। কত ভালো ভালো, কত সুন্দর সুন্দর সব মেয়ে দেখালাম, একটাও তোর মনে ধরলো না। তোর মতো এরকম খুঁতখুঁতে স্বভাবের ছিল আমি জীবনে একটাও দেখিনি। সুন্দরী? সুন্দরী তুমি কাদের কথা বলছো খালা? সবার কথা মনে রেখেছি নাকি? ও হ্যাঁ, মনে পড়েছে, ওই যে ধানমন্ডি রহমান সাহেবের মেয়ে, কি সুন্দর, কি স্মার্ট, নামটা যেন, নামটা স্মার্ট না ওভার স্মার্ট, আর নামটা হচ্ছে সুনামি। কি বলিস? সুনামি? সুনামি না, ওর নাম মনামি, ইসরাত জাহান মনামি। সুনামি হলেও ক্ষতি ছিল না, ইকুয়ালি ডিভাস্টেটিং, একেবারে সামুদ্রিক জলোচ্ছ্বাস, কথা করে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, মানলাম মেয়েটা না হয় বেশি কথা বলে, কিন্তু মগবাজারের হাসান সাহেবের মেয়ে জেবা কত সুন্দর, কি ট্রিম ফিগার। ওরে বাবা, ও তো একেবারে মূর্তিমান ট্রাফিক সিগন্যাল। মানে মানে ঘন ঘন রং বদলায়, এখনই লাল, এখনই হলুদ, এখনই সবুজ, সেকেন্ডে সেকেন্ডে তার মুড বদলায়। তোর না নাকটা বেশি উঁচু, এত বাজ বিচার করলে কি বিয়ে করা যায়? তারপরে যে বনানীর হক সাহেবের সেই মেয়েটা, সোহানা নাম, কত শান্ত, কত ধীর স্থির। টিউবলাইট মানে মেয়েরা আবার টিউবলাইট হয় কেমন করে? সবকিছুকে দেরিতে বুঝে, ভীষণ ডাল, একটা কিছু বললে সময় নেয় পাক্কা 3 মিনিট। উহ বাবা, আমায় ক্ষমা দে, ক্ষমা দে বাপ, আমি আর তোর জন্য মেয়েদের দেখতে পাচ্ছি না, বুঝলি? তুই বরং একটা ইলেকট্রিশিয়ান জোগাড় কর, সে টেস্ট ফেস্ট করে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি মেয়ে নিজে ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছিস? হ্যাঁ, আমার মনের মতো পাত্রী, তোমাদেরও পছন্দ হবে। এখন তুমি পাত্রীপক্ষের সাথে কথা বলবে। তাহলে তো ভালোই হলো, আমাদের আর ওই পাত্রী দেখার ঝামেলা করতে হবে না। তো দে, পাত্রীর নাম ঠিকানা দে। দেবো খালা, দেবো, 2-1 দিনের মধ্যে আমি দেবো। তো 2-1 দিন কেন, এখনই দে, অসুবিধা কি? না খালা, আমার আরো কিছু সময় দরকার। আমি মেয়েটাকে পছন্দ করেছি, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করে কিনা সেটা তো জানা দরকার। ঠিক আছে, এতদিন যখন অপেক্ষা করেছি আর না হয় কটা দিন অপেক্ষা করলাম, কিন্তু দেখিস ওই যে গতবারের মতো শেষ মুহূর্তে শুরু করে সটকে পড়িস না। এইভাবে শুরু করে সটকে পড়াটাই হচ্ছে ওর স্ট্র্যাটেজি। কিছুদিন প্রেম প্রেম খেলা, তারপর মোক্ষম সময় সব কাট করে দিয়ে ব্যাক টু আমেরিকা। এইভাবে কত মেয়ের যে সর্বনাশ করেছে। স্যার, আপনার কথা যদি সত্যি হয়। সত্যি হয় মানে? হোয়াট ডু ইউ মিন? আমি কি এতক্ষণ বানিয়ে বানিয়ে তোমাকে বললাম? আসতে বলেন স্যার। সরি সরি, শোনো, আমি গত 3 বছর ধরে এই ধাপ্পাবাজকে খুব ক্লোজলি ওয়াচ করছি। একটা কথা বলবো স্যার। বলো। স্যার, ভদ্রলোকে যদি এত বদনাম হয়ে থাকে, তাহলে মেয়েরা জেনে শুনে তার ফাঁদে পা দিচ্ছে কেন? গুড কোশ্চেন, আমি তোমাকে এক্সপ্লেন করি। তোমার আগে যারা ওর ফাঁদে পড়েছে সবাই ছিল মোটামুটি ধরো মধ্যবিত্ত ফ্যামিলির, এবং এই মেয়েদের যেটা হয়, সরি তুমি আবার কথাটা অন্যভাবে নিও না, হ্যাঁ, কিছু মনে করো না। তো এই ধরনের মধ্যবিত্ত পরিবারের মেয়েদের একটা স্বপ্ন থাকে না,
বড়লোক শ্বশুর, সুদর্শন উচ্চ শিক্ষিত স্বামী, আর বিদেশি সিটিজেন হলে তো কথাই নেই। ও সেটারই সুযোগ নিচ্ছে। ইউ মে বি দ্য নেক্সট ভিকটিম। তাই অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার আমি তোমাকে আগাম সাবধান করে দিচ্ছি। বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল, ওকে? কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে কেন? স্যার রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সা কেন? অফিসের গাড়ি আপনাকে নামিয়ে দেয় না? জি সবসময় দেয়, কিন্তু আজকে ড্রাইভার অসুস্থ। অফিসে ড্রাইভার অসুস্থ, তাতে কি হয়েছে? আরেকজন ড্রাইভার তো সুস্থ আছেন। জি স্যার। এই অধমে কথা বলছি। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। চলুন আপনাকে বাসা পর্যন্ত লিফট দিই। স্যার আসলে আমি তো এখন বাসায় যাব না। বাসায় যাবেন না? তাহলে কোথায় যাবেন? এই যে সামনের শপিং কমপ্লেক্সটা একটু যাব, আমাদের কয়েকজন বান্ধবী মিলে আমরা আড্ডা দিব, কিছু শপিং করব, তারপর বাসায় যাব। বান্ধবীদের সাথে আড্ডা দেবেন? আমার কাবাব মেয়ে হাজির হয়ে তাহলে কোনো লাভ নেই। চলুন, আমার তো অন্ধভাবে মার্কেটটা পড়বে, সেই পর্যন্ত লিফটটা দিই। না স্যার থাক প্লিজ। প্লিজ আর না করবেন না, তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। চলুন প্লিজ। না না, এটা তুমি ঠিক করোনি। বস বললো আর হুট করে তার গাড়িতে উঠে পড়লে। কি মুশকিল, আমি হুট করে উঠতে যাব কেন? অফিসের গেটে উনি গাড়ি থামিয়ে এতগুলো মানুষের সামনে আমাকে যেভাবে রিকোয়েস্ট করলেন, আমি। কিন্তু কেন? ওয়াই? ওখানে তো আরো লোক ছিল, অফিসের লোক, আর কাউকে তো উনি লিফট দিতে চাইলেন না। এটার উত্তর আমি কি দেব স্যার? দেখো, এটা নিয়ে অফিসে বেশ কানাঘুষা চলছে। অ্যাজ ইউর এল্ডার ব্রাদার আমি আবার তোমাকে সাবধান করে দিচ্ছি। ওয়াচ ইউর স্টেপস, নইলে পস্তাতে হবে। আর কিছু? স্যার না স্যার, ঠিক আছে। শুনুন। জি স্যার। বসুন না। আমার আসলে তেমন কোনো ব্যস্ততা নেই। আপনার কোনো তাড়া আছে? না স্যার। থ্যাংক ইউ স্যার। অফিসে আস্তে আস্তে একটা কথা ভাবছিলাম মানুষের জীবনে কখন কি ঘটে যায় তা আগে থেকে কেউ ঘুণাক্ষরেও আজ করতে পারে না। এই আমার কথাই ধরুন না, এসেছিলাম রিসার্চ পেপারের জন্য, আর রাতারাতি একটা ফার্মের কর্ণধার বনে গেলাম। সাময়িক, তবু তো কর্ণধার। ভালোই তো হয়েছে স্যার, কারণ একদিন না একদিন আপনাকে তো এই কোম্পানির হাল ধরতেই হতো। এখন নেট প্র্যাকটিসটা হয়ে গেল। ভেরি ওয়েল স্যার, সুন্দর উপমা দিয়েছেন। হ্যাঁ, এটা একটা নেট প্র্যাকটিস বলতে পারেন। বস হিসেবে নয়, আপনার একজন কলিগ হিসেবে বলছি। আপনার মতো প্রাণবন্ত স্মার্ট মেয়ে আমি কিন্তু খুব কম দেখেছি। লজ্জা দিচ্ছেন স্যার? লজ্জা দিচ্ছি? আই এম সরি, ভেরি মাচ সরি। আচ্ছা ঠিক আছে, শোধবোধ হয়ে যাক। আমি আপনাকে লজ্জা দিয়েছি, এবার আপনি আমাকে লজ্জা দেন। ঠিক বুঝতে পারলাম না স্যার। আমি ফ্রেন্ডলি একটা প্রশ্ন করব, আপনি কোনো হেজিটেট ফিল না করে
ফ্রিলি উত্তর দেবেন। ম্যাডাম সানিয়া, মানুষ হিসেবে আমার রং, অঞ্জন, বাংলার মেলা, নবরূপা সহ বাংলাদেশি অনন্য ফ্যাশন হাউসের এক বিরাট সমাহার dbnewmarket.com। প্রবাসে দেশীয় ফ্যাশনে নিজেকে সাজাতে আজই আসুন dbnewmarket.com। বাংলাদেশের প্রিয়জনকে ঈদের উপহার কাটাতে এক বিশ্বস্ত নাম dbnewmarket.com। আমরা প্রবাসে 4 থেকে 7 দিন এবং বাংলাদেশে 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে দেব আপনার উপহার dbnewmarket.com। ভালোবাসা শেয়ার। আমি ফ্রেন্ডলি একটা প্রশ্ন করব, আপনি কোনো হেজিটেট ফিল না করে ফ্রিলি উত্তর দেবেন। ম্যাডাম সানিয়া, মানুষ হিসেবে আমাকে আপনার কেমন মনে হয়? মানুষ হিসেবে মানে স্যার, হাউ ডু ইউ রেট মি অ্যাজ এ হিউম্যান বিং? এতে হাইয়েস্ট মার্ক যদি 10 হয়, তাহলে আমি কত পেতে পারি? 10, 9, 8, 7? কি আশ্চর্য, আমি আপনাকে মূল্যায়ন করতে যাব কেন? আপনি বস আর আমি অফিসের সামান্য কর্মচারী, মূল্যায়ন তো আপনি করবেন। প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। স্যার, আমি ঠিক বুঝতে পারছি না আপনার সম্পর্কে আমার মতামত জানার প্রয়োজনটা এখানে উঠছে কেন। কারণ আপনার উত্তরের উপরে ডিপেন্ড করছে আমার সেকেন্ড কোশ্চেন। ও মাই গড, আম্মা আমেরিকা থেকে ফোন করেছেন। হ্যালো আম্মা, আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। স্যার, আমি তাহলে উঠি। শিওর, আম্মা 1 ঘন্টার আগে ফোনটা রাখবেন। হ্যাঁ আম্মা, না না আমি কাল আর্লি বাসায় ফিরেছি। না না, কোনো রাত হয়নি। তোমাকে কে বললো? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি ঠিক মতো, তুমি টেনশন করো না। আচ্ছা আচ্ছা, না এদিকে সব ঠিক আছে। আমি এই ভয়টাই করছিলাম, বুঝতে পারছিলাম শেষ মুহূর্তে মিস্টার ক্লেভার একটা কিছু করবে। শেষ মুহূর্ত কেন বলছেন স্যার? বুঝতে পারছো না, কিছুদিনের মধ্যে এমজি স্যার চলে আসবেন, তখন তো ওর কোনো ক্ষমতাই থাকবে না। সেই জন্য ভুজুং বাজুং দিয়ে তোমার কাছ থেকে আগাম একটা কমিটমেন্ট আদায় করে নিতে চাচ্ছে, তারপর ওকে আর পাই কে? তাহলে তাহলে আমি কি করবো স্যার? আমি কি চাকরিটা ছেড়ে দেবো? না, চাকরি কেন ছাড়বে? নানান কথা হবে তখন। তাছাড়া ওর তো কিছু হবে না, ক্ষতি যাওয়ার তোমার হবে। তুমি একটা কাজ করতে পারবে। কি কাজ স্যার? শোনো, আমি যেটা করতে বলবো সেটা তোমার পছন্দ নাও হতে পারে, বাট আই এম লাইক ইউর এল্ডার ব্রাদার, জাস্ট ট্রাস্ট মি, ইট উইল ওয়ার্ক। বাবা বাবা, এটা অপূর্ব শিল্পকর্ম। এই 2 নম্বরের কাজ কি করে করলো মন্টু? কি যে বলেন আপা, কম্পিউটার টেকনোলজির যুগে এটা কোনো কঠিন কাজ না, ইজি, ভেরি ইজি। ওই গলা কাটা পাসপোর্টের মতো এটাও আমাদের কাছে ডাল ভাত। শোনো মন্টু, তোমাকে তো আমার বিপদের কথা বলেছি, এখনই জাল নোট বাজারে ছাড়তে গেলে নতুন করে বিপদে পড়বো না তো? নতুন বিপদ মানে বুঝলাম না তো। সত্যি করে বলো তো, এই ভদ্রলোক নাম করা কেউ না তো? তাহলে কিন্তু একদম ফেসে যাবো। আরে না আপা না, এই মন্টু মিয়া অত কাঁচা কাজ করে না, অনেক চিন্তা ভাবনা করে এই ভদ্রলোকে সিলেক্ট করেছি। এই ভদ্রলোক দেশ ছেড়েছেন কবে? তা বছর 2 হবে। সম্পত্তি সব বেচে বুঝে অস্ট্রেলিয়া সেটেল হয়ে গেছে, আর এখানে তেমন আত্মীয় স্বজন নাই, সহসা দেশে ফিরবে বলে মনে হয় না। ঠিক আছে, তোমার কথাই বিশ্বাস করছি। বিপদে যখন পড়েছি তাহলে তো একটু রিস্ক নিতেই হবে। জি আপা, নো রিস্ক নো গেইন। কত হলো? থ্যাংক ইউ। এটা নিয়ে
মেইল এসছে কাল ভোরে ফ্লাইটে দুজন বায়ার আসবে মিলান থেকে। আফটার লাঞ্চ তাদের সাথে আমরা মিটিং এ বসবো। কনসার্ন সবাইকে আপনি প্লিজ জানিয়ে দিবেন, আর আপনিও থাকবেন। স্যার স্যার আমি তো কালকে আসবো না। কেন, কোনো জরুরি কাজ আছে? জি স্যার, কাল আমার ছেলের বার্থডে। বার্থডে? আপনার ছেলের বার্থডে? জি স্যার, সেকেন্ড বার্থডে, তাই একটু আমরা ধুমধাম করে করতে চাচ্ছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। বার্থডে বলে কথা। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনি আমাকে অবাক করেছেন। আপনার বিয়ে হয়েছে জানতাম না। আসলে স্যার ওই মানে বলার ওরকম সময় সুযোগ আসেনি তো, তাই। ইটস ওকে, ইটস ওকে। এটা তো কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। আপনার ছেলের বয়স 1 বছর? না স্যার, যে বললাম না আগামীকাল 2 বছর হবে। ও, ইটস ভেরি গুড, ভেরি গুড। আই হোপ হি ইজ এ ভেরি হেলদি অ্যান্ড হ্যান্ডসাম বয়। ওর একটা ছবি আছে আমার কাছে, দেখবেন স্যার? হ্যাঁ, শিওর 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 দেখুন। এটা এই তো মানে কিছুদিন আগেরই তোলা ছবি। বাহ, ভারী ফুটফুটে চেহারা, মিষ্টি ছেলে আপনার অনেক। পাশের ভদ্রলোকটি বা এনি চান্স উনিও? স্যার ঠাট্টা করছেন? হ্যাঁ, ঠাট্টার কিছু নেই। ভেরি হ্যান্ডসাম ম্যান। আপনাদের দুজনকে চমৎকার মানিয়েছে। স্যার, স্যার আপনার মোবাইলটা বাজছে। আচ্ছা, ম্যাডাম নমস্কার। আজকে দেরি করলেন যে? আরে বলুন না জব্বর, রাস্তায় গাড়ি নষ্ট, তারপর তো আর স্টার্টই হয় না, তারপর রিক্সা নিয়ে গলিতে গলিতে ঘুরতে ঘুরতেই আসলাম। ঠিক আছে, কফি দেই ম্যাডাম? প্লিজ, খুবই কাহিল অবস্থা। দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই জব্বার শোনো, হ্যাঁ, এমডি সাহেব আমার খোঁজ করেছিলেন? কই না তো। উনি কি এখন একা? না ম্যাডাম, একজন ভিজিটার আছেন। আচ্ছা আচ্ছা। নমস্কার। আপনাকে যে ওই ফাইলটা দিতে বলেছিলাম, দিয়েছিলেন? না ম্যাডাম। কি সর্বনাশ, আমাদের না কালকে দেওয়ার কথা ছিল? ম্যাডাম, সব ইনফরমেশন জোগাড় করতে করতে দেরি হয়ে গেল। উফ রফিক ভাই, কি যে ঝামেলায় ফেলেন না। কোথায় ফাইলটা? কোন? আচ্ছা দেখি কি করা যায়, আপনি জানেন। স্যার আসবো? হ্যাঁ, আসুন প্লিজ। স্যার ওই ডেভিডসন অ্যাপারেলসে চিঠিটা কালকে জমা দিতে হবে। আর কোথায়? ডেভিডসন অ্যাপারেলসে? আপনার অ্যাপ্রুভাল দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে যান, ওটা আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে ফ্রেন্ড।
আমাকে এখন উঠতে হবে, 8 ঘন্টার মধ্যে আমাকে এয়ারপোর্টে যেতে হবে, প্লেন যে কোনো মুহূর্তে ল্যান্ড করতে পারে। আচ্ছা, পরিচয় করে দিই, আমার বন্ধু সাজ্জাদ হায়দার অস্ট্রেলিয়ায় থাকেন, আর সাজ্জাদ উনি হচ্ছেন এমডির পার্সোনাল সেক্রেটারি সানিয়া চৌধুরী। হাই। সামিয়া শেখ। আচ্ছা বন্ধু, হ্যাঁ, এই মেয়েটা আমাকে দেখে এরকম চুপ শুয়ে গেল কেন বলো তো? দেখো সাজ্জাদ, আমি কতবার বলেছি যে তোমার চেহারাটা প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে ফেলো। তোমার এই ড্রাকুলো মার্কা চেহারা দেখলে যে কোনো মেয়ে তো ভয় পেয়ে পালাতে পারে। ইয়ার কি করো না, আমার মনে হয় মেয়েটা আমার সঙ্গে কাউকে কনফিউজ করছে। ভাগ্যিস আমার বউ সাথে ছিল না, থাকলে ফাটাফাটি কাম হয়ে যেত। তুমি হাসছো। স্যার আসবো? আসুন। কি ব্যাপার? বসুন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু বলবেন? সব বলবো, কিন্তু কিভাবে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। যেটা শেষ হয়ে গেছে সেটা শুরু করার প্রয়োজনটা কি? স্যার মানে? দেখুন ম্যাডাম সানিয়া, আপনি এখন কি বলতে এসেছেন সেটা আমি জানি। আপনি জানেন? হ্যাঁ জানি, এবং এও জানি যে কিছুক্ষণ আগে এই রুমে আমার বন্ধু বা আপনার কাল্পনিক স্বামী সাজ্জাদ হায়দারের সাথে কাকতালীয়ভাবে দেখা না হলে বিষয়টি সম্পর্কে কিছু বলার প্রয়োজনীয়তা আপনি কোনোদিনই অনুভব করতেন না। দেখুন ম্যাডাম সানিয়া, আপনি যে বিবাহিত নন সেটা আপনার সাথে সাক্ষাতের প্রথম দিন থেকে আমি জানতাম। আপনি জানতেন কিভাবে? যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয় সেদিন আমার বন্ধু হাসিবের বাসায় আমি বেড়াতে চাই, এবং তার স্ত্রী আপনার খুব ক্লোজ ফ্রেন্ড সুমনার সাথে আপনাকে নিয়ে অনেক কথাবার্তা হয়। কি আশ্চর্য, সুমনা তো আমাকে কিছু বলেনি। বলার উপায় ছিল না, কারণ পরের দিন ভোরবেলায় তারা লন্ডন চলে যায়। ম্যাডাম সানিয়া, আমি অস্বীকার করব না যে প্রথম দিনই আমি আপনার প্রতি অনুরক্ত হয়ে পড়ি। যতই দিন যেতে থাকে আমার অনুরাগের মাত্রা ততই বাড়তে থাকে। আপনার একটু কাছে যাওয়ার জন্য বা আপনার সাথে একটু কথা বলবার জন্য আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। আপনি হয়তো সেটা আজ করতে পেরেছিলেন বলে আমাকে নিবৃত্ত করবার জন্য একদিন কাল্পনিক স্বামী এবং সন্তানের কাহিনী অবতারণা করেছেন। কিন্তু আপনি সবকিছু জেনেও কেন চুপ থাকলেন? বিশেষ করে আমার কাল্পনিক স্বামী যখন আপনার বন্ধু। ম্যাডাম সানিয়া, আপাত দৃষ্টিতে আমাকে হয়তো কিছুটা হাওয়া গোবা মনে হতে পারে, কিন্তু আমি আসলে অতটা নির্বোধ নই। আপনি কেন এই ছলনার আশ্রয় নিয়েছিলেন তা বুঝতে কিন্তু আমার 1 মিনিটও দেরি হয়নি। কি বুঝেছিলেন? বুঝেছিলাম আপনার চোখে আমি নিতান্তই একটা পার্মানেন্ট নো ভ্যাকেন্সি, শুধু চাকরি ক্ষেত্রে নয়, আপনার হৃদয়ে বিন্দুমাত্র জায়গা তৈরি করে নেওয়ার যোগ্যতা ও সামর্থ্য আমার নেই। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। কি গুড নিউজ স্যার? ইয়েস, গুড নিউজ। তুমি এখন রাহুমুক্ত,
কংগ্রাচুলেশনস, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। রাহুমুক্ত মানে ঠিক বুঝলাম না স্যার। আজ থেকে মিস্টার শোয়েব আর অফিসে আসছেন না। ম্যাডাম সানিয়া, আপনি ভালো আছেন তো? জি স্যার, আপনি? নো মোর স্যার। ম্যাডাম সানিয়া, নো স্যার। আমি হচ্ছি আম জনতা, কাগজে বেড়ায় যাকে বলে আপামর জনসাধারণের। আপনি যদি আমাকে স্যার বলেন তাহলে মনে হবে আপনি আমাকে টিজ করছেন। অ্যাকচুয়ালি আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ রিকোয়েস্ট নিয়ে। কি রিকোয়েস্ট স্যার? রিকোয়েস্ট হচ্ছে যে আমি অ্যাক্টিং এমডি হিসেবে বেশ কিছু পেপারে সিগনেচার করেছি। সেই পেপারগুলির একটা করে কপি আমার কাছে রেকর্ড হিসেবে রাখতে চাই। সেগুলো দেওয়া কি সম্ভব? জি স্যার, অবশ্যই সম্ভব। আপনার কি এখনই লাগবে? না না, এখনই দরকার নেই। আপনি এমডি সাহেবের ড্রাইভারের কাছে পাঠিয়ে দিলে হবে। আপনি কি আমেরিকা ফিরে যাচ্ছেন? জি জি। আপনি কিছু কি বললেন? না মানে বলছিলাম যে আপনি কি আমেরিকা ফিরে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে তা তো আমাকে যেতেই হবে। শুধু শুধু আপনাদের দেশে থেকে বেকারের সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই। আর সব অফিসেই তো আপনাদের অফিসের মতো নো ভ্যাকেন্সি বোর্ডটা চলছে। অন্য অফিসের কথা জানি না, তবে আমাদের অফিসে একটু অবস্থার পরিবর্তন হয়েছে। ও আই সি, পরিবর্তন হয়েছে। সে কিরকম? দেখুন। দেখছি। এইটা দেখুন। জি, ওটা দেখতে হলে তো আমার চশমা লাগবে। হ্যাঁ, স্পেলিং কারেক্ট। ভ্যাকেন্সি অ্যাভেলেবল মানে আপনাদের এখানে এখন চাকরি খালি আছে? জি, একটাই চাকরি। আমার ধারণা এটা শুধু আপনার জন্য। গ্রহণ করা না করা পুরোপুরি আপনার ব্যাপার। কিন্তু ম্যাডাম, এই পদটা পূরণের জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা দরকার তা কি আমার আছে? আপনার যোগ্যতাকে মাথায় রেখেই এই পদের জব ডেসক্রিপশন তৈরি করা হয়েছে। কি বলছেন আপনি? আমি তো আনন্দে পাগল হয়ে যাব। তাহলে একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলি। আচ্ছা ঠিক আছে, আপনি লিখে ফেলেন। এক্সকিউজ মি, আমি আসছি। কি করছেন আপনি? ও, অ্যাপ্লিকেশনটা লেখার প্র্যাকটিস করছিলাম। শুনুন, সাবজেক্টটা আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এ পোস্ট হ্যাজ ফলেন ভ্যাকেন্ট। আপনি পারেন না। নিন, কফি নিন। কফি? আমার জন্য কফি? জি, আপনি যেভাবে পছন্দ করেন সেভাবেই বানানো হয়েছে। কফি উইথ ক্রিম অ্যান্ড সুগার। আমি নিজের হাতে বানিয়েছি। ম্যাডাম সানিয়া, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আপনার হাতের কফি পাওয়া আমার কাছে নোবেল প্রাইজ পাওয়ার মতো বিরল সম্মান। একটা কথা বলেন তো শোয়েব সাহেব। জি বলুন। এই সবকিছুকে অতিরঞ্জিত করে বলা কি আপনার ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের একটা? অ্যাকচুয়ালি না, থাক থাক, আপনাকে কিছু বলার দরকার নেই।
কফি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, জি জি আপনার হাত কাঁপছে কেন? চিফ ম্যাডাম সানিয়া, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমার এই দীর্ঘ জীবনে এই প্রথমবার, আই রিপিট, এই প্রথমবার আমি খুব নার্ভাস ফিল করছি। শোয়েব সাহেব, আপনিও বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমি নিজেও, আই রিপিট, আমিও কিন্তু খুব একটা স্টেডি ফিল করছি না। আচ্ছা